আমাদের ফার্স্ট চ্যাপ্টার নিয়ে আমরা ডিসকাস করতেছিলাম এবং ফার্স্ট চ্যাপ্টার শেষ হয়নি, আমরা শুরু করছিলাম এবং মার্কেটিং এর ফার্স্টেই তোমাদেরকে একটা চ্যালেঞ্জের কথা বলছিলাম যে মার্কেটিং এর প্রত্যেকটা স্লাইডের প্রত্যেকটা ছবি নিয়ে একটা স্লাইডে এক একটা ছবি সেটা নিয়ে লেকচার দেওয়া যাবে 1 ঘন্টা করে। সেই হিসেবে তো মার্কেটিং কোর্স কেন এত ব্যাপক কোর্স বা এত প্র্যাকটিক্যাল কোর্স এত রিয়েল লাইফ কোর্স সেইটা নতুন করে তো বোঝানোর কিছু নেই। আচ্ছা, মার্কেটিং এই চ্যাপ্টারের নামটা কি ছিল? ক্রিয়েটিং এন্ড ক্যাপচারিং কাস্টমার ভ্যালু। আমরা বলছিলাম যে মার্কেটিং এর প্রথম উদ্দেশ্য, প্রথম কাজ, প্রথম অবজেক্টিভ সেটা হচ্ছে কাস্টমারদের মধ্যে ভ্যালু ক্রিয়েট করা এবং প্রথম সফলতাই হচ্ছে কাস্টমারদের মধ্যে ভ্যালু ক্রিয়েট করতে পারা। প্রথম উদ্দেশ্য এটা, প্রথম সফলতা এটা, আউটকাম এটা, ইটানো এটা, সবকিছু এটা কিন্তু। সেখানে আমরা এই চ্যাপ্টারের কিছু বলছিলাম, মার্কেটিং এর কথা বলছি, ক্রিয়েটিং ভ্যালু প্রসেসটা বলছি, নিড, ওয়ান্ট এন্ড ডিমান্ড নিয়ে আমরা কথা বলছি, পার্থক্য বোঝানোর চেষ্টা করছি, মার্কেটিং অফারিং এবং মার্কেটিং মার্কেটিং এই স্লাইড নিয়ে আমরা কথা বলতেছিলাম। মার্কেট অফারিংস হচ্ছে যে একটা মার্কেটে আমার যে কোনো কোম্পানির যে কোনো ক্যাটাগরির প্রোডাক্ট, সেই প্রোডাক্টের যে অফারগুলো থাকে, যে প্রোডাক্টগুলো অ্যাভেলেবল থাকে, সে ফর এক্সাম্পল বডি স্প্রের কথা যদি বলি, ডিওডোরেন্টের কথা যদি বলি, শ্যাম্পুর কথা যদি বলি, একই কোম্পানির কি একটা শ্যাম্পু মার্কেটে থাকে? না। এমনকি শুধু একটা কোম্পানির শ্যাম্পু মার্কেটে থাকে? না, অনেক কোম্পানির শ্যাম্পু থাকে এবং একই কোম্পানির কয়েক ফ্লেভারের থাকে। এইভাবেই এটা হচ্ছে মার্কেট অফারিং। মার্কেটিং মায়োপিয়া হচ্ছে ফোকাসিং অনলি অন এক্সিস্টিং ওয়ান্টস এন্ড লুজিং সাইট অফ আন্ডারলাইং কনজিউমার নিডস। মানে তুমি যদি কনজিউমারের নতুন দিনের নতুন সময়ে চাহিদার পরিবর্তনকে মাথায় না রেখে শুধুমাত্র এক্সিস্টিং মানে আগে চলমান যে চাহিদা আছে অথবা বর্তমান যে চাহিদা আছে শুধু সেটার দিকে তাকায় থাকো, তাহলে অনেক সময় তুমি মার্কেট সম্পর্কে তোমার শুধু যে দৃষ্টিভঙ্গি হারাবে তা না, তুমি মার্কেট লুজ করে ফেলবা। পৃথিবীতে কি এরকম এক্সাম্পলের অভাব আছে যে একসময় পৃথিবীতে মানে এরা খুব লিডিং কোম্পানি ছিল, সারা জায়গায় কোম্পানি ছিল, মার্কেট লিডার ছিল, এখন এদের অস্তিত্বই নেই? জি স্যার আছে। ফর এক্সাম্পল স্যার ওই যে কসকো সাবান পৃথিবীতে না বাংলাদেশের আকিস বিডি স্যার কোম্পানিতে কসকো সাবানটা অনেক বেশি ফেমাস ছিল মেয়েদের ভিতরে, কিন্তু এখন সেটার কোনো অস্তিত্ব আছে কিন্তু কোনো মার্কেটিং নেই। নোকিয়া স্যার, নোকিয়া ফোনটাও এখন না, নোকিয়ারও এখন ভালোই ডিমান্ড আছে, কিন্তু অস্তিত্ব আছে কিন্তু অত না, আগে যেরকম ছিল। জি স্যার। তারপরে হচ্ছে রুচি বানানা চিপস। রুচি তো রুচি আছে বানানা চিপস। মিল্ক ক্যান্ডি কোম্পানি কথা বলছো? তো না ব্র্যান্ড আছে স্যার কোম্পানি কথা বলছো? মজার ব্যাপার হচ্ছে তোমরা মানে মার্কেটিং কোর্স করতেছো তো এখন থেকে মার্কেটের খোঁজ খবর রাখো এবং তোমাদের মার্কেটিং শেখার সবচেয়ে বেস্ট জায়গা হচ্ছে মার্কেট, বাজার। এবং যমুনা ফিউচার পার্কের বাজার না, বসুন্ধরা সিটির বাজার না, তোমার এলাকার লোকাল বাজার, কাঁচা বাজার থেকে শুরু করে মুদি বাজার থেকে শুরু করে তোমার লোকাল বাজার। এটা হচ্ছে তোমার মার্কেটিং শেখার বেস্ট জায়গা, ক্লাসরুম না। ক্লাসরুম হচ্ছে থিওরি শেখার জায়গা, ওইটা হচ্ছে প্র্যাকটিক্যাল বোঝার জায়গা। আচ্ছা, এটাই কোশ্চেন। ওইখানে কি করবা তুমি? ওইখানে গিয়ে লক্ষ্য করবা যে ওইখানে এখন কি কি প্রোডাক্ট দোকানে রাখে এবং প্রত্যেকটা ক্যাটাগরিতে যে প্রোডাক্টগুলো এখন রাখে অনেকগুলো কোশ্চেন আছে এখানে। ওই প্রোডাক্টটা সে কেন রাখে? সে গত বছর পর্যন্ত ওই ক্যাটাগরির যে প্রোডাক্টগুলো রাখতো এখন সেই প্রোডাক্ট কেন রাখে না? যদিও সেই প্রোডাক্ট মার্কেটে আছে, ওই প্রোডাক্ট মার্কেটে আছে, এমন না যে মার্কেট থেকে হারিয়ে গেছে, কিন্তু ওই দোকানে এখন আর এই প্রোডাক্টটা রাখে না। এরকম এক্সাম্পলের অভাব নাই। তাহলে যে প্রোডাক্ট সে রাখতেছে কেন রাখতেছে, যে প্রোডাক্টটা রাখতেছে না সেটা কেন রাখতেছে না? ঠিক আছে। এবং যে প্রোডাক্টটা রাখতেছে না সেটা কি আসলে মার্কেটে না থাকার কারণে রাখতেছে না নাকি অন্য কোনো কারণে রাখতেছে না, সেই যে ব্যাপারটা। এবং এখন সে যে প্রোডাক্টগুলো রাখে সেই প্রোডাক্টগুলোর মধ্যে কোন প্রোডাক্টগুলো ভালো চলে, কেন চলে, কোন প্রোডাক্টগুলো ভালো চলে না, কেন চলে না, এই প্রত্যেকটার আনসার তার কাছে খুব ভালো পাবে, কারণ সে রিয়েল লাইফ দোকানদার। বুঝতে পারছি ব্যাপারটা? মার্কেটিং শেখার ওইটা হচ্ছে বেস্ট জায়গা। আচ্ছা আসো, মানে কি কি কোশ্চেন, মানে এই কারণে বলা হয় যে এই গুড কোশ্চেন ইজ হাফ অফ নলেজ। মানে তুমি ভালো কোশ্চেন করতে পারো তার মানে হচ্ছে যে তুমি পড়ালেখার মধ্যে আছো, তুমি শেখার মধ্যে আছো, তুমি জ্ঞানের জগতে প্রবেশ করতে পারছো। তোমার মাথায় কোনো ভালো কোশ্চেন আসেই না, তা
কারণ তুমি আসলে আসো কিন্তু না থাকার মতো আর কি, ফ্রুটলেস থাকা, ওই শুধু ইয়াতির অ্যাটেন্ডেন্সের মতো আর কি, অ্যাটেন্ডেন্স 100% এবং ফেল। আচ্ছা, তাহলে ঘটনা যেটা মানে অ্যাটেন্ডেন্স যার নাই তার তো ফেল ছাড়া গতিই নেই, আর অ্যাটেন্ডেন্স যার আছে তার মানে তারও ফেল নিয়ে চান্স আছে, তো এরকম একটা ব্যাপার। আচ্ছা, এখন আমরা কি বলতেছিলাম? আমরা বলতেছিলাম এটা যে পৃথিবীতে প্রতিদিন নতুন নতুন অনেক প্রোডাক্ট আসে এবং প্রতিদিন পৃথিবী থেকে অনেক প্রোডাক্ট গায়েব হয়ে যায়। and this is the nature, মানে নেচার অফ বিজনেস, নেচার অফ মার্কেট। স্বাভাবিকভাবে সব প্রোডাক্ট পৃথিবীতে টিকে থাকতে পারবে না, বছরের পর বছর, যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী সব টিকে থাকতে পারে না। অনেক বড় বড় প্রোডাক্ট বা অনেক কোম্পানি প্রোডাক্ট আছে যেটা শতাব্দীর পর শতাব্দী ধরে টিকে আছে। সনি, কোকা-কোলা, এই ধরনের জায়ান্ট কিছু কোম্পানি আছে, আর তাদের মতোই অনেক জায়ান্ট কোম্পানি ছিল যেটা গায়েব হয়ে গেছে, নাই, অস্তিত্ব নাই। আচ্ছা, ছোট্ট দুইটা এক্সাম্পল দিই, বিশেষ করে এই সেক্টরটার এক্সাম্পল দিব এই কারণে যে এই সেক্টরটাতে এই ঘটনাটা সবচেয়ে বেশি ঘটে। সেই সেক্টরটার নাম হচ্ছে আইটি সেক্টর বা এই রিলেটেড সেক্টর। ফর এক্সাম্পল, বেশি না, ধরো আমার ছোটবেলায় মানুষের ছবি তোলার উপায় কি ছিল? ক্যামেরা। আচ্ছা, সেই ক্যামেরায় ছবি কিভাবে তুলতে হতো? রিল বই, রিল বই। সেই রিলের নাম কি? নামটা ভুলে গেছি, নামটা ভুলে গেছি। সেই যে ক্যামেরার ছবি তোলার জন্য যে রিল করতে হতো, সেই রিলের নাম কি? কোম্পানির নাম কি? ফুজি এন্ড ফুজি, জি স্যার সনির আছে। ফুজি। They were the world leading seller for this, এবং এই দুইটার বাইরে কিছু ছিলই না, মার্কেটে কেউ চিনতই না, এই দুইটার দখলেই পুরো মার্কেট ছিল। কোডাক এন্ড ফুজি। কোডাক এন্ড কোডাক কেন? ওরা অন্য কিছু করে স্যার। কারণ এখন সেই ক্যামেরাটাই নাই। ইয়েস, আমরা স্যার ক্যামেরা কারণ এখন সেই টেকনোলজিটাই নাই, এখন সেই রিকোয়ারমেন্টটাই নাই। এন্ড সেই রিকোয়ারমেন্টটা কি আমি নাই করছি? না স্যার। মানে এটা কি আমি চাইছিলাম যে আমি আসলে ইউজ করতে চাই না? আরো সহজে বুঝো, একটা সময় আমাদের জন্য গান শোনার উপায় কি ছিল? অডিও সেট নিতে হইতো, মানে রেডিও ছাড়া অডিও সেট নিতে হইতো। অডিও সেট কিনলেও আমি গান শুনতে পারি না, সেটার জন্য আবার অডিও ক্যাসেট কিনতে হইতো। অডিও ক্যাসেট যদি কিনার সামর্থ্য না থাকে তাহলে ভাড়া নিয়ে আসো, ভাড়া নিয়ে এসে ওই ক্যাসেট নিয়ে এসে ওইখানে ঢুকানো লাগতো, ইয়া করা লাগতো। আমার যে অডিও মেশিন, সেই মেশিন ঠিকঠাক থাকা লাগতো, বাটন টাটন ঠিকমতো কাজ করা লাগতো। ওইখানে স্টার্ট যদি দেয় তাহলে কাজ করা লাগতো, মাঝে মাঝে ফিতা আটকে যেত। হ্যাঁ, আবার ফিতা ঠিক করে দেওয়া পেন্সিল। ইয়েস, বিশেষ করে ভিডিও ক্যাসেটে এই ঘটনা বেশি ঘটতো যে ভিডিও দেখতে বসছো বারবার ফিতা আটকে যেতেছে, ভাইয়া হয়ে যাচ্ছে। মানে বিনোদন এতটাই কষ্টসাধ্য ছিল, একই সাথে যন্ত্রণাদায়ক ছিল, এবং তার পিছনে পাপিয়ার ব্যাপার ছিল। তার মানে বিনোদন কখনোই এত সহজলভ্য ছিল না। এখন যদি আমি আমার বাচ্চাদেরকেও বলি যে এই ধরনের একটা ঘটনার মধ্য দিয়ে আগে মানুষকে গান শুনতে হইতো বা মিউজিক শুনতে হইতো বা কিছু দেখতে হইলে এইভাবে দেখতে হইতো। কিছু দেখা মানে কি? কিছু দেখা মানে আগে তার ঘরে টিভি থাকা লাগবে। আচ্ছা, টিভি তো হচ্ছে যে সাদা কালো টিভি বা ইয়া, আচ্ছা রঙিন টিভি হলো, কিন্তু রঙিন টিভি দেখবে কেমনে? রঙিন টিভি অন দিলে তো জিটি ছাড়া কিছু আসে না। তার মানে অ্যান্টেনা লাগাইতে হবে, 200 ফিট লম্বা অ্যান্টেনা লাগাইতে হবে, এবং অ্যান্টেনা এমন ভাবে লাগাইতে হবে, এবং অ্যান্টেনা লাগাইলে তো লাভ নাই, দিনের বেলা তো কিছু আসবে না। মাঝে মাঝে হচ্ছে সন্ধ্যার সময় তুমি কলকাতার দুই একটা চ্যানেল তখন দেখতে পারবা, অ্যান্টেনা যদি ধরতে পারে, পাওয়ারফুল অ্যান্টেনা যদি লাগাইতে পারো তাহলে তুমি ধরতে পারবে, তখন গিয়ে তুমি টিভিতে কিছু দেখতে পারবে। মাঝে মাঝে আমার ঘুরে নেওয়া লাগছে অ্যান্টেনায় উইটা ঘুরানো লাগছে, এইখানে ঘুরাইলেও হয় না, ওইখানে উইটা ঘুরানো লাগছে। কি বুঝলা? টেকনোলজি আস্তে আস্তে আপডেট হচ্ছে, আর কোন পর্যায়ে বিনোদনের জন্য কষ্ট কোন পর্যায়ে ছিল? জি স্যার। এখন এইটা ওরা কোনোদিন বিশ্বাস করানো যাবে? জি স্যার, আমি দেখছি এগুলো। ললিপপ খাওয়া প্রজন্মকে অথবা জুস খাওয়া প্রজন্মকে কেমনে তুমি বুঝাবে? এরা কেমনে বুঝাবে? ওই যে তোমার কথার মধ্যে, যে বুঝতে চায় না তাকে কিভাবে বুঝাবে, যে বড় হতে চায় না তাকে কিভাবে বড় করবা? সে কুচি থাকতে চায় এবং সে চায় মানুষ তাকে নিয়ে খেলুক। আসুন আমরা ডেটা ট্রান্সফার করার জন্য
আমাদের ছোটবেলায় কি ইউজ করতাম? ব্লুটুথ বড় হয়ে গেছি স্যার আমাদের ছোটবেলায় আচ্ছা স্যার আমার ছোটবেলায় বলছি স্যার তোমার ছোটবেলায় তুমি ব্লুটুথ ইউজ করতে, এখন কি ইউজ করো? শেয়ার জিমেলে ইয়ারড্রপ জিমেল ওইটা কি ব্লুটুথ ছাড়া? আচ্ছা, তাহলে আমার ছোটবেলায় ফ্লপি ডিস্ক ছিল, ফ্লপি ডিস্ক। আর আমি ক্যাসেট, কারণ আমাদের তো কম্পিউটার, বিশাল কম্পিউটার ছিল, সেই কম্পিউটারে বিশাল একটা সিপিইউ ছিল, সেই সিপিইউর মাঝখানে একটা বিশাল বক্সের মতো জায়গা ছিল, সেই বক্সের মধ্যে ফ্লপি ডিস্ক ঢুকিয়ে দিত। ওই ফ্লপি ডিস্ক আবার ফ্রি না, স্যার এটা দেখছি ওটাও আবার কিনে আনতে হতো নীলক্ষেতের দোকান স্যার থেকে, ভাড়া দিত অথবা ভাড়া দিত। সবকিছুই তখন ভাড়া পাওয়া যেত, হয় কিনতে হতো নাহলে ভাড়া নিতে হতো, কোনো কিছুই ফ্রি না। 35 টাকা 7 জিবি পাওয়া যায়। এবং ওইটার ক্যাপাসিটি আবার কতটুকু? 64 কিলোবাইট। কিলোবাইট। কিলোবাইট মানে তুমি 2-3টে মানে সিবি কয়েকজন একটা ঢুকাইতে পারবা, পুরো ক্লাসেটা ঢুকাইতে গেলে আরো কয়েকটা পাবি লাগবে। শুধু সিবি, মুভি না কিন্তু, তোমার মিউজিক ভিডিও না কিন্তু, টিকটকের ভিডিও তো একদমই না, আর প্রোমো ভিডিও হইলে তো প্রশ্নই আসে না। ডিপার্টমেন্টের প্রোমো ভিডিও ওই ফ্লপি ডিস্কে, কয়েকটা ফ্লপি ডিস্ক জোড়া লাগাইতে হবে। আচ্ছা, তাহলে ওই ফ্লপি ডিস্ক বাড়ায় এনে ইয়া করে ওখানে ঢুকাবা, ক্যাক 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 করে ওটা নড়তে থাকবে, শব্দ করতে থাকবে, তারপরে তুমি কিছু ডেটা ঢুকাবা ওইখানে। 64 কিলো ফ্লপি ডিস্কের পরে তারপরে আমাদের নেক্সট ভার্সন কি আসলো? সিডি। ঠিক আছে, আচ্ছা, তারপরে এবং সেই মানে 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 সিডি রাইট করে তারপরে সেখানে ঢুকানো। এরপরে কি আসলো? মোবাইল, সিডির পরে স্যার পেন ড্রাইভ পাইছি। আচ্ছা, পেন ড্রাইভ আসলো, কারণ তার মানে ততক্ষণ পর্যন্ত আমার ফ্লপির পরে ওই সিডি টিডি এগুলো দিয়ে রাখি, তারপরে এবার আসলো পেন ড্রাইভ। সেই পেন ড্রাইভ শুরু হয়েছিল কি দিয়ে? স্যার 2 জিবি মানে থেকে শুরু ছিল মেবি, আমি 2 জিবি পাইছি। জিবি দিয়ে শুরু? আমি জিবি জিবি পাইছি। তুমি তো জিবি বাবা, তুমি তো জন্মাইলে গিয়ে। তো সেটাও শুরু হয়েছে মেগা দিয়ে, এই 16 মেগাবাইট, এই হচ্ছে পেন ড্রাইভ। এরপরে 16 মেগাবাইট, এখন যদি কাউরে আমি বলি যে ওটা 16 মেগাবাইটের একটা পেন ড্রাইভ গিফট দিব আমাদের সরিফাতের প্রোগ্রামে জাস্ট একটা কুইজের উত্তর পাওয়ার জন্য, কিন্তু পেন ড্রাইভের ক্যাপাসিটি 16 মেগাবাইট, একটা কুইজ পারার জন্য। কে অ্যানসার দিবে এটা স্যার? স্যার ব্রেক অ্যান্টিক পিস বুঝছো ঘটনা? মানে এখন এই জায়গার কোনো দামই নেই, মানে 16 মেগাবাইটের কোনো জায়গাই মনে করে না। মানে ধরো বিষয়টা হয়েছে এরকম যে বসুন্ধরার মালিকের ছেলে, এখন তার ওয়াইফে এখন যদি তুমি অফার দাও যে তোমারে বনানী কামাল আতাতুর্ক রোডে একটা ফ্ল্যাট আমি উপহার দিব, কামাল আতাতুর্ক রোডের একটা ফ্ল্যাট, ওর কাছে এটার কোনো বেল আছে? মানে বললাম না, ও কি কামাল আতাতুর্ক রোডে অথবা মানে এটা যদি অরিজিনাল কামাল আতাতুর্ক রোডে তার্কির একটা ইয়া হয়তো তাইলেও সে বিবেচনা করলেও করতে পারে, কিন্তু বনানীর কামাল আতাতুর্ক সেটা কি বনে নাকি? এখন কিলোবাইট মেগাবাইট এগুলো তো কোনো স্পেসের মধ্যেই পড়ে না, ইভেন গিগাবাইটও ধরে না, এখন হচ্ছে টেরাবাইট নিয়ে কথা হচ্ছে এখন টেরাবাইট নিয়ে। সো কনভার্সনটা কোথা থেকে কোথায় চলে গেছে, যে যেখানে আমার একটা ফ্লপি ডিস্কে কিলোবাইট নিয়ে আমার টেনশন করতে হইতো, সেই জিনিস এখন ডাইরেক্ট শুরুই হয়ে যেতেছে টেরাবাইট থেকে। তাও কোথায়? তোমার মোবাইলের মাইক্রোচিপের ক্যাপাসিটি এখন সেই পরিমাণ হয়ে যাচ্ছে। তুমি চোখেও দেখবে না যে এত ছোট জায়গার মধ্যে ইজিলি তোমার মোবাইলে এখন এত স্পেস। তোমার গান শোনা সেকেন্ডের ব্যাপার, ভিডিও দেখা সেকেন্ডের ব্যাপার, সারা পৃথিবীর যে কোনো ইয়া দেখা সেকেন্ডের ব্যাপার। মানে কোথা থেকে কোথায় গেছে। সো টেকনোলজি হচ্ছে সেই জিনিস যে জিনিসের ট্রান্সফরমেশন ওয়ার্ল্ডে সবচেয়ে র‍্যাপিডলি হয়। এই কারণে আইটি সেক্টরের ট্রান্সফরমেশনটা সবচেয়ে বেশি হয়। আইটি সেক্টর থেকে প্রতিদিন সবচেয়ে বেশি পরিমাণে জিনিস পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যায় এবং নতুন আবার নতুন আসে। জি স্যার। কারণ তুমি আজকে যে মোবাইল মার্কেট থেকে কিনতেছো বাংলাদেশে, মাত্র 2 বছর পরে ওই মোবাইলের খুঁজে পাবা? ইভেন ওই মোবাইলের কোনো পার্টস খুঁজে পাবা? ওই মোবাইল নষ্ট হইলে দোকানদার তোমার বলবে যে এটার এখন পার্টস নাই, নতুন মোবাইল কিনে। যতক্ষণ এই মোবাইলে পার্টস খুঁজবেন ততক্ষণ নতুন মোবাইল কিনতে পারবেন। এই এবং মানে এটা যে শুধু জালিয়াতি করে করা হয় তা না, মানে পুরো সেক্টরটাই এত ফাস্ট যে আসলেই থাকে না, আসলেই গায়ে।
কারণ ও তো শর্ট টাইমের জন্য প্রোডাক্ট আনতেছে। ও তো এইটা 10,000 মানে 10,000 পিস বাংলাদেশের মার্কেটের জন্য বানাইতেছে না, তাহলে তুমি পাবা কোত্থেকে? প্রোডাক্ট পাবা কোত্থেকে? আচ্ছা, এই এত কথা বললাম কি কারণে? শুধুমাত্র এই একটা ছোট্ট জিনিস বোঝানোর জন্য যে মার্কেটিং মায়োপিয়া। মার্কেটিং মায়োপিয়া। আজকে মনে করো শুভ এখন আমার কাছে কথা দিল যে শুভ বিয়ে করবে। আর আমার কাছে কেন কথা দিছে? কারণ আমি ওকে বলেছি যে বাবা যদি ভালো থাকতে চাও বিয়ে করো, কারণ তোমার ভালো থাকার সম্ভাবনা আমি দেখতেছি না, তুমি কিন্তু নষ্ট হয়ে যাচ্ছ, তুমি ভিডিও বানাও তো এই কারণে নষ্ট হয়ে যাচ্ছ। আচ্ছা, এখন ও আমাকে কথা দিল স্যার ঠিক আছে আমি পবিত্র হতে চাই, ভালো থাকতে চাই, আমি আপনাকে কথা দিলাম বিয়ে করব। আচ্ছা, এখন বিয়ে বলতে যেহেতু ও একটা সনাতন জিনিস বলতে যে এটা আমার বাপ মা করেছিল, দাদা দাদি করেছিল, আমি তো করতে চাইনি, কিন্তু ফয়সাল স্যার ফাঁদে ফেলে আমাকে বিয়ে করাচ্ছে। তাহলে এখন যদি ওর মাকে দেখে বিয়ের জন্য ঠিক করে যে ঠিক আছে আমার বাবা আমার মাকে যেভাবে পেলেছে আমি আমার বউকে সেভাবেই পালবো, আমার মা যেমন ছিল বউ হিসেবে আমার বউ তেমন হবে, কতটুকু মিলবে? ইম্পসিবল। চান্স কতটুকু? 0%। ও কি বউ হিসেবে নিজের মা নানি দাদি এদেরকে পাবে? বউ হিসেবে কাদেরকে পাবে? এদেরকে জেনারেশন, নিউ নেক্সট জেনারেশন। তার মানে এদেরকে ট্যাকেল দিতে হলে শুভর কোন জেনারেশন লাগবে? কথা বুঝো, এটা কি আলফা বিটা মেগা লেভেলে হবে? এটা তো আলট্রা লেভেলে লাগবে। So everything is very fast, rapidly changing. So তোমার এক্সপেকটেশন, তোমার অ্যাডাপ্টেশন সবকিছু সেইভাবে চেঞ্জ হতে হবে, কারণ মার্কেটিং চেঞ্জ হয়ে যেতেছে। তোমার মার্কেটিং সাইড থাকতে হবে, মার্কেটিং মায়োপিয়া বুঝতে হবে যে সামনে মার্কেটের ডিমান্ড কোনটা আসতেছে। মার্কেটিং বোঝা মানে এইটা না যে তোমারে যেই কোম্পানি চাকরি দিচ্ছে তুমি শুধু এই প্রোডাক্টের ইয়াটা বুঝলা, তোমারে ওই কোম্পানিরও বুঝাতে পারতে হবে যে মার্কেটে কোনটার ডিমান্ড এখন চলতেছে, সামনে কোনটার ডিমান্ড আসতেছে, এবং আমাদের তাইলে প্রোডাক্টের মধ্যে কি চেঞ্জ আনতে হবে বা কি ধরনের প্রোডাক্ট নিয়ে আসতে হবে সামনে। এইটা হচ্ছে কাজ। মানে কোন অফার দিলে ওরা মৌমাছির মতো ছুটে আসবে এটা তো তোমাকে বুঝতে হবে। স্যার এই বাটনটা শুধু ওয়ালপেপারে কি চেঞ্জ হয়? এবার কাজ করছে স্যার, এবার সাকসেসফুল। আন্ডারস্ট্যান্ডিং দ্য মার্কেটপ্লেস এন্ড কাস্টমার নিডস এটা নিয়ে কথা হয়ে গেছে। একটা হচ্ছে মার্কেটার, আরেকটা হচ্ছে কাস্টমার। এই এতক্ষণ যেটা নিয়ে কথা বললাম, এক সাইডে আছে নিরু, আরেক সাইডে আছে কে? ওর ব্যাচ। ও একা মার্কেটার আর ওর ব্যাচ হচ্ছে কাস্টমার, এবং এইটার রেজাল্ট কি সেটাই আমরা দেখব। ওরে এক পাল্লায় বসাবো, ওর ব্যাচকে এক পাল্লায় বসাবো, তারপর দেখবো যে রেজাল্ট কি। আচ্ছা, এক্সচেঞ্জ কি জিনিস? দেয়া নেয়া। কি দেয়া কি নেয়া? কোনো কিছু পুরাতন হয়ে গেলে দিয়ে সেগুলো ঠিক আছে, কিছু হতে পারে। ইভেন তোমরা তো মানে অন্য দেয়া নেয়া না বুঝলেও মাইন্ড এক্সচেঞ্জ বুঝলো, মন দেয়া নেয়া এগুলাই হচ্ছে তোমাদের জন্য সহজ কাজ, বরং মার্কেটিং তোমাদের জন্য কঠিন কাজ। অথচ ঘটনাটা উল্টা হলেই ভালো ছিল, ওইটা স্কিল ডেভেলপমেন্টের পার্ট হতো, আর এটা হচ্ছে স্কিল হারানোর পার্ট। তুমি এই ব্যাপারে সবাইকে সতর্ক করে দিবা, বলেও যাতে মার্কেটিং কোর্স করার সময় এক্সচেঞ্জ শুধুমাত্র মার্কেটিং এর মধ্যে থাকে। ফাঁদে শুধু পড়লে ফয়সাল স্যারের ফাঁদে পড়বে, আর কারো ফাঁদে পড়তে পারবে না, জি স্যার। কারণ ওইখানে কোনো লস নাই, বাকি সবগুলো শুধু লস করবে। লস প্রজেক্ট। আচ্ছা, মার্কেটস আর দ্য সেট অফ অ্যাকচুয়াল এন্ড পোটেনশিয়াল বায়ার্স অফ এ প্রোডাক্ট। কি বলা হচ্ছে? এই এত সহজ জিনিস এতক্ষণ আমি বুঝেছি। কি জিনিস? মার্কেট মানে কি? মার্কেটের ডেফিনিশন দেওয়া হচ্ছে। মার্কেট কি? মার্কেট মার্কেট জিএলএক্স আর বেচে কিনা হ্যাঁ, তো এখানে কি বলা হচ্ছে? মার্কেটার্স হলো তারা যারা অ্যাকচুয়াল Marketers হলো তারা? মার্কেট সরি মার্কেটস হলো সেটাই যেখানে অ্যাকচুয়াল প্রোডাক্টস এবং
কিছু পটেনশিয়াল বায়ার মানে ওই প্রোডাক্টের ডিমান্ড আছে এরকম কিছু বায়ার থাকতে হবে, সেটাই হলো মার্কেট। তো মার্কেট মানে হচ্ছে সেখানে কি বলছে এ সেট অফ অ্যাকচুয়াল কেন বলতেছেন? কারণ স্যার এখন কসকো সাবান বাজারে নিয়ে দোকান ভরে রেখে দিলে তো কেউ নেবে না, লাগছে। তখন তো অ্যাকচুয়াল প্রোডাক্ট হলো, অ্যাকচুয়াল প্রোডাক্টের एग्जांपल দিল, কিন্তু এখানে ডিমান্ড থাকে না, মানে এই যে পটেনশিয়াল বায়ার নাই, ওইটা অ্যাকচুয়াল প্রোডাক্ট কিন্তু তার পটেনশিয়াল বায়ার নাই। এখানে সেট বলছে স্যার, দুইটাই থাকতে হবে। এখানে স্যার আছে ইয়ে স্যার ইয়ে আছে না স্যার এই ব্যাংকের থেকে যে দেয় কি দেয়? স্কিম স্যার, এই স্কিম ওই স্কিম অনেক স্কিমই তো আসছে, ওগুলো অ্যাকচুয়াল প্রোডাক্ট তো না স্যার। স্কিম বিক্রি করে সনদপত্র বিক্রি করে পৃথিবীতে এখন যত ব্যবসা যত প্রোডাক্ট সব কি অ্যাকচুয়াল প্রোডাক্ট? না স্যার। একটা সময় পৃথিবীতে সব অ্যাকচুয়াল প্রোডাক্টেরই ব্যবসা ছিল, অ্যাকচুয়াল প্রোডাক্টেরই মার্কেটিং ছিল, বিজনেস ছিল। এখন সব কি অ্যাকচুয়াল প্রোডাক্ট? না, ভার্চুয়াল প্রোডাক্ট অনেক আছে। এমএলএম বলতে যা বুঝো, কিছু বুঝো? জি স্যার, মাল্টি লেভেল মার্কেটিং, মার্কেটিং স্যার। সেই ডেস্টিনি থেকে শুরু করে ইউনিপে, ইউনিটেক্স, এইগুলা যত কোম্পানি ছিল, যত হাই লারে লাপ্পা কোম্পানি, সব লাপাত্তা কোম্পানি, এই যে আসছে লালে লাল হয়ে এবং মানুষকে একেবারে নীল বানায় দিয়ে তারপর নিজেরা যে ভেঙে গেছে, এগুলো কি ছিল? কি ব্যবসা ছিল? এমএলএম ব্যবসা। ওইখানে কোনো প্রোডাক্ট নিয়ে ব্যবসা হইছে? না, কেউ কোনো প্রোডাক্ট নিয়েছে বাড়ি বাড়ি নিয়ে যেতে পারছে? ইভেন এই যে ক্রিপ্টোকারেন্সি বলো, অনলাইনে গোল্ড বিজনেস বলো, ইয়া বলো, এই যে তোমার ইয়াতে তুমি গোল্ড ইনভেস্ট করলে, এত কয়েন, এত গোল্ড কয়েন জমা হইলো, আস্তে আস্তে কয়েন বাড়তেছে, এইখান থেকে আসতেছে, ওইখান থেকে আসতেছে, এই হাত বাড়লো, এই হাত বাড়লো, এই যে জমা, এগুলো কি? ভাবাবাজি, এগুলোর নাম জুয়া। সেটি ভাবাবাজি। এগুলো হচ্ছে জুয়া। ক্যাসিনোতে গিয়ে খেললেই শুধু জুয়া হয় তা না, এগুলো ক্যাসিনোর ভার্চুয়াল ক্যাসিনো, এগুলো হচ্ছে ভার্চুয়াল জুয়া। এই জুয়া যেমন খারাপ, ওই জুয়াও তেমন খারাপ। এখন যে একটা চলতেছে কথা ট্রেডিং, বুঝছো না? এখন যে একটা চলতেছে ট্রেডিং, এটা আবার আসো শুভর কাছে ফিরে আসি। শুভ আমার সাথে কথা দিয়েছে, মাইন্ডে ডিভাইড করে বিয়ে করেছে। এখন শুভর অ্যাকচুয়াল বউ হচ্ছে এখানে, কোথায়? ওর বাপের বাড়িতে। হ্যাঁ, কিন্তু ওখানে আবার শুভর একটা ভার্চুয়াল বউ আছে, ও এবং শুভর সম্পর্ক অ্যাকচুয়াল কোনো বয়স, অ্যাকচুয়াল বউয়ের সাথে শুভর কোনো সম্পর্ক নাই, ভার্চুয়াল বউয়ের সাথে শুভর রাত দিন ভার্চুয়ালি আছে। তাহলে বিজনেসটা কি বিজনেস হইল? এটা এটাও একটা জুয়া, জি স্যার। এবং এই জুয়া 100% হালাল। বিজনেস নন অথেন্টিক স্যার, নন অথেন্টিক, আবার নন নন অথেন্টিক। অথেন্টিক স্যার। ভেরি কেয়ারফুল। অনেক ফাঁদ এখন চারপাশে ঘুরছে তোমার, ভেরি কেয়ারফুল। তাহলে আমরা যেটা বলছি যে আমরা কিছু অদৃশ্য ফাঁদ, অদৃশ্য জুয়া, অদৃশ্য বিজনেস, যেটা এখন বর্তমানে বহুল প্রচারিত এবং ফেমাস হয়ে যাচ্ছে, এই ধরনের কিছু রিয়েল লাইফ এক্সাম্পল দিলাম। তাহলে বিষয়টা হচ্ছে এই স্যার, কারণে শেয়ার কেনা বেচাও কি কোন ধরনের এরকম জুয়ার ভিতরে? শেয়ার তো অ্যাকচুয়ালি, Actual- কারণ তুমি তো অ্যাকচুয়াল কোম্পানি শেয়ার কেনা বেচা করতেছ। যদি আমি ভার্চুয়াল কোম্পানি শেয়ার কেনা বেচা ওয়ান এক্সপেক্টেড শেয়ার কিনবো, মনে করো যে এখন আমি ইয়ার শেয়ার কেনা বেচা শুরু করলাম, কি মনে, আচ্ছা সে ফর এক্সাম্পল Non-executive ধরো, shares। না ধরো আমি আমার ফাউন্ডেশনে শেয়ার কেনা বেচা শুরু করলাম, এখন যদি এটা শেয়ার কেনা বেচা শুরু করি, এটাও হারাম হবে। হুম, কারণ কি? কারণ এখন আমার ফাউন্ডেশনের কোনো ল্যান্ড নাই, কোনো অ্যাসেট নাই, কোনো অফিস নাই, ইভেন আমার ফাউন্ডেশনের শেয়ারও আমি ডিভাইড করি নাই। আমার ফাউন্ডেশনের টোটাল মানে ভ্যালুয়েশন কত, আমার টোটাল সম্পদের পরিমাণ কত, এটা আমিই জানি না। অথচ তুমি সমানে আমার শেয়ার কিনতেছো আর শেয়ার বেচতেছো, ইয়া করতেছো। তোমরা পাগল হয়ে গেছো এই কোম্পানি শেয়ার কেনার জন্য, শেয়ার বেচার জন্য, অথচ আমি জানি যে এই কোম্পানির কোনো ভ্যালু নেই, এই কোম্পানির কোনো সম্পত্তি নেই, অস্তিত্বই নেই। কি বুঝলা দেখো? এটা এই কারণে বলা হচ্ছে যে মার্কেট তখনই সেটাকে বলা যায় যখন সেখানে অ্যাকচুয়াল কিছু প্রোডাক্ট থাকে এবং সেই প্রোডাক্টের কিছু পটেনশিয়াল বায়ার থাকে। এখন তো সব মানে এখন তো আমরা কথায় কথায় সোফিয়া বানাই, হুম, হুম, তো ও ভার্চুয়ালি যার সাথে সারাদিন কাটাচ্ছে,
সে যে সোফিয়া না, এই গ্যারান্টি তোমাকে কে দিল? সোফিয়া কি? রোবট ও আচ্ছা ওই রোবটটা এআই যুগের থেকে একটু আগে যুগের আমরা থেকে কথা কয়েক বললাম। বছর পিছিয়ে আছে আর কি। এই জন্যই তো ওকে নিয়ে ভয় বেশি থাকে না। তাহলে তুমি যে একটা রোবটের সাথে দিন কাটাচ্ছ এবং ভার্চুয়ালি ওর সাথে মাইন্ড এক্সচেঞ্জ করে বসে আছো, তুমি যখন জানবা যে সে আসলে মানুষই না, সে রোবোকপ, তখন ছেঁকে ফেলে। তখন তোমার কি হবে? সেজন্য স্যার ভিডিও কল দেয়। স্যার অথেন্টিকেশন দেবে ভিডিও AI দিয়ে ভিডিও বানাবে। কথা বলতে পারে, আরো ভিডিও কল দিতে পারবে। এটাই স্যার ভিডিও কল এআই, আল্লাহ, ওরে এআই জেনারেটেড ভিডিও পাঠাই দিবে। হ্যাঁ ওই যে ইনস্টাগ্রাম আছে না কতগুলো এআই মেয়ে ওরে এমন ভিডিও পাঠাবে যে ওগুলো ওর পাঠাবে। কাছে মনে হবে যে পৃথিবীতে এটাই একমাত্র আসল নারী, বাকি সব নকল। বাকি সব নকল। ওকে, তাহলে বিষয়টা যেটা সেটা হচ্ছে যে এই কারণে অ্যাকচুয়াল প্রোডাক্ট যখন মার্কেটে থাকে এবং তার যখন পটেনশিয়াল বায়ার থাকে তখন সেটাকে মার্কেট বলা হয়। মনে করো আরো ক্লিয়ার এক্সাম্পলে আসো, বিভিন্ন ম্যাট্রিমোনিয়াল সাইট আছে না, ম্যারেজ সাইট আছে। আচ্ছা, মনে করো একটা ম্যারেজ সাইট আছে কিন্তু সেইখানে শুধু ভিজিটর আছে, কোনো পাত্রের বায়োডাটাও নেই, পাত্রীর বায়োডাটাও নেই, তাহলে কি এটা এখনো ম্যারেজ মার্কেট হতে পারছে? না। ওয়েডিং পটেনশিয়াল মার্কেট হতে পারছে না। যখন এখানে অন্তত 10 জন পাত্রের বায়োডাটা থাকবে, পাত্রীর বায়োডাটা থাকবে এবং ম্যাচ মেকিং এর প্রপার একটা থাকবে, অ্যারেঞ্জমেন্ট থাকবে, তখন এটাকে একটা ম্যাট্রিমোনিয়াল সাইট বলা যাবে। তখন এটাকে বলা যাবে যে এটা একটা ভার্চুয়াল ম্যাচ মেকিং মার্কেট হইতে পারছে। তার আগ পর্যন্ত তো বলা সুযোগ নেই। এইখানেই হচ্ছে বিষয়টা যে তুমি বিয়ের করাই দিতেছো, বিয়ের মার্কেট বানাই দিতেছো, এখানে একটা পাত্রের বায়োডাটাও নেই, পাত্রীর বায়োডাটাও নেই, কাস্টমার কেউ নেই, সবই ভিজিটর। তো মানে জিনিসটা কি, প্রোডাক্ট পেয়ে প্রোডাক্টের বায়ার, পাত্রীও নাই পাত্রও নেই, তাদের কি শুধু পাত্রী থাকলে তো হবে না। পাত্র যে কোনো ঘরে সব পাত্রী লাইন দিয়ে বসে আছে, পাত্র নাই, হবে না। শুধু পাত্র বসে আছে, খুঁজতেছে, সোফিয়া খুঁজতেছে, সোফিয়া নাই, হবে না। তাহলে সাপ্লায়ার লাগবে, কোম্পানি লাগবে, এবং যেখানেই কোম্পানি থাকবে অবশ্যই সেখানে কম্পিটিটরও থাকবে। অবশ্যই স্যার। কেমনে, কিভাবে? তারা বাংলাদেশে যখন প্রথম টেলিকম অপারেশন শুরু হয়, মোবাইল ফোন ফার্স্ট বাংলাদেশের মোবাইল ফোন অপারেটর কে ছিল? জিপি নো, স্যার নোকিয়া প্রথমে বেরিয়েছে নো, একটার নাকি জানি একটা ছিল। ডাব্লু দিয়া তাছাড়া যে ছিল স্যার ফোনের সাথে অ্যাটাচ থাকতো। আগে সব ফোনের সাথেই ছিল। সেবার ইয়ার সিটিসেল। সিটি City জি স্যার, cell। সিটি সেল এটাই ফোন বলতে আচ্ছা। চাচ্ছি। এবার প্রথমবার মার্কেটে আসলো জিপি। জিপি আইসা দেখে যে বাংলাদেশের মার্কেট তো খালি, মার্কেটে কেউ নাই। এখন বাংলাদেশ মার্কেট খালি দেখেই তো অন্যরা আসতে সাহস করতেছিল না। আর জিপি আইসা বলে যে খালি মাঠে গিয়ে আমি গোল দিব না তো কে গোল দিবে, এই সুযোগ আবার কেউ। জিপি এসে যখন শুধুমাত্র সিম বিক্রি করছে, সেই সিম নেওয়ার জন্য মানুষের প্রসেসটা কি ছিল? মানুষ সারা রাত ধরে লাইনে দাঁড়াইছিল 1000 টাকা খরচ করে মোবাইল সহ সিম কেনার জন্য। 1500 টাকা নিতে শুধু একটা সিমের ফি। ইয়েস, আজকে তুমি কল্পনা করতে পারো যে একটা সিমের দাম 1000 টাকার উপরে। সিম যাওয়ার সময় স্যার কি আমরা অফার বলেন করে স্যার? ফ্রিতে স্যার। সিম তো Free SIM, free আমার তো বাইরে নাই। বাংলাদেশের সিম তো একসময় রাস্তায় রাস্তায় ছড়ায় পড়ছে, ফ্রি গেছে এরকম। Free। সরকার না থাকলে তো সিম গুলো সব ফ্রি হয়েই গেছিল। জি স্যার। তার মানে ব্যাপারটা কোথায়, যে ও মার্কেটে আইসে ও যখনই পাইছে যে মার্কেটে আর কোনো খেলারই নাই, ও মনোপলি বিজনেস চালাইছে, এটাকে বলে মনোপলি। জি স্যার, মার্কেটে যেটা একা- একা competition business ছিল না, চালাবে। yeah, ঠিক আছে। বাট এই মনোপলি ব্যবসাও ও কত বছর চালাইতে পারছে? বেশি না। খুব বেশি না। খুব দ্রুত মার্কেটে কম্পিটিটর চলে আসছে না, এবং মার্কেটে তখন কি একটা আসছে, দুইটা আসছে, অনেকগুলো সবাই একসাথে। আসছে। এরপরে এখন মার্চ হয়েছে, হয়েছে, অ্যাকুইজিশন হয়েছে, ওয়ালিদেরটা হয়েছে, এটা হয়েছে, এগুলো হয়েছে, বাট তারপর এগুলো হয়েছে। তাহলে বিষয়টা যেটা সেটা হচ্ছে যে মার্কেটে সাপ্লায়ার থাকতে হয়, কোম্পানি থাকতে হয়, কম্পিটিটর থাকতে হয়, মার্কেটিং ইন্টারমিডিয়েটস থাকতে হয়। ওই মোবাইল ফোন বা মোবাইল সিম এটা কেনার জন্য কি আমার গ্রামীণ ফোনের কাছে যাওয়া লাগতেছে? না, কখনোই না। রবি স্যার কনজিউমারের কাছে পারে।
এই হচ্ছে আমাদের প্রসেসটা। এটা হচ্ছে আইডিয়াল প্রসেস বা এই প্রসেস থাকার আগে এর আগে ইন্টারমিডিয়েট কিছু থাকতেই পারে যে হ্যাঁ অল্প কিছু সময়ের জন্য মার্কেটে কেউ ছিল না, মার্কেটে সে একা তখন ফুজি প্রোডাক্ট যেরকম করছিল মার্কেটে তখন আর কেউ ছিল না, ওদের ছিল অনেক সময় এরকম অনেকেই ছিল যে মার্কেটে এক থেকে ব্যবসা করতে পারছে তারপরে কম্পিটিটর আসছে। আচ্ছা, সো মার্কেটিং ম্যানেজমেন্টের ব্যাপারটা কি? মার্কেটিং ম্যানেজমেন্টকে আমরা বলতেছি যে ইট ইজ দ্য আর্ট এন্ড সায়েন্স অফ চুজিং টার্গেট মার্কেটস এন্ড বিল্ডিং প্রফিটেবল রিলেশনশিপস উইথ देम। কাদের সাথে? হোয়াট কাস্টমারস উইল বি সার্ভ, আমরা কোন কাস্টমারদেরকে টার্গেট করব। তোমার কি মনে হয় আমি কি বাংলাদেশের ইউনিভার্সিটি পড়ুয়া সব ছেলেদের দায়িত্ব নিরুর মাথায় দিছি? না। নিরুনে মার্কেটিং করতে বাংলাদেশের সব ইউনিভার্সিটি পড়ুয়া সব ছেলেদের দায়িত্ব দিছি? না। আমি কি এই ইউনিভার্সিটির সব ডিপার্টমেন্টের সব ছেলেদের দায়িত্ব দিছি? না। টেক্সটাইলের সবার দায়িত্ব দিছি? না। নিরুনে আমি শুধুমাত্র মার্কেটিং এর শুধুমাত্র কয়টা ছেলের দায়িত্ব দিছি? 5-6টা বছর। সেইটাতে যদি কেউ ভয় পায় এবং সেটাকে যদি কারো কাছে মনে হয় যে এর চাইতে মার্কেটিং সহজ ছিল, এটা তো বেশি কঠিন চ্যালেঞ্জ দিয়ে ফেললো আমাদের স্যার, অ্যাসাইনমেন্ট হিসেবে এত কঠিন অ্যাসাইনমেন্ট দেওয়া ঠিক হয়নি, স্যার আগেই জানবে যে আমি ব্যর্থ হব এই জন্যই দিয়েছে, তাহলে তারে দিয়ে তুমি পুরো ডিপার্টমেন্টের চুরি বাতিল ম্যানেজমেন্ট কেমনে করবা? চলুন দিদি দেখুন আপনার 9 জন রেজিস্ট্রেশন করে ফেলবে সবাই। স্যার অনেকে বলতেছে যে টাকা বেশি হয়ে গেছে। শেষ দিনের আগে কখনো তোমরা আবার কোনো আজ পর্যন্ত কিছু করেছো নাকি? কারা করতেছে? তোমাদের তো ইফতারের ডেট পার হওয়ার পরে তারপরে তোমাদের হাজিরা ডেট শুরু হয়ে যায়। দেখুন 300 টাকা করবে যা ওরা আন্দাজ করছিল 500 কি টাকা। কি কি বললো তুমি? কি জানি বলেছো? কিছু বলে নাই স্যার। ওরা যা বলবে সেটার উত্তর তুমি দিয়ে আসবে, ওইটার উত্তর যদি আমার দিতে হয় তাও আবার এই ক্লাসরুমে বসে রেকর্ড করা অবস্থায়, তাহলে তো গর্দান ফলাই দেবে। আমি কথাই ওরা যেইটাই জানতে যাবে সেইটার দাঁত ভাঙা জবাব তোমার দিতে পারতে হবে। স্যার আমি নাম ভাঙা জবাব তো জানি না। ঠিক বা এই জন্যই তো কোর্স। তুমি রান্না করতে জানো, মেনু কি কি লাগে সেটা জানো এবং মোটামুটি বাজার রেট সম্পর্কে তোমার আইডিয়া আছে, তুমি জবাব কি দিবা এটা জানো না। 3000 টাকা ধরা উচিত ছিল যা বুঝতেছি। এটা বলবো স্যার? স্যার এটা বলবো? 3 ঘন্টার কোর্স। তাহলে বলবো যে স্যার 3000 টাকা ধরা উচিত ছিল মনে হয়, এটা বলবো? এটা বলবো স্যার 3000 টাকা না ধরা স্যার উচিত মানে আমি ছিল। আপনাকে জিজ্ঞেস করছি স্যার এটা বলবো? এটাও আমাকে জিজ্ঞেস করবা? আমাকে যেটা জিজ্ঞেস করা উচিত সেটা তো আমাকে তুমি কখনো জিজ্ঞেস করো না। স্যার কি জিজ্ঞেস করবো? পাগল হয়েছে না বই। রিয়েল লাইফ। একটা হচ্ছে মার্কেট সেগমেন্টেশন, আরেকটা হচ্ছে টার্গেট মার্কেটিং। পার্থক্যটা বুঝতে হবে যে ফয়সাল স্যারকে কোন কোশ্চেনটা ফয়সাল স্যারকে জিজ্ঞেস করতে হবে আর কোন কোশ্চেনটা ফয়সাল স্যারকে জিজ্ঞেস না, এটা ফাহিমকে জিজ্ঞেস করতে হবে। আচ্ছা, মার্কেট সেগমেন্টেশন কি? মার্কেট সেগমেন্টেশন রেফার্স টু ডিভাইডিং দ্য টোটাল মার্কেট ইনটু সেগমেন্টস অফ কাস্টমার, আর টার্গেট মার্কেটিং হচ্ছে which segments to offer। আচ্ছা, পুরো মার্কেটটাকে ডিফারেন্ট সেগমেন্টে ভাগ করা এবং আমার জন্য ঠিক করা যে আমার টার্গেট মার্কেট কোনটা হবে। এটা কি জিনিস? এটা হচ্ছে খুব সহজে বুঝুন। এটা কি? মার্কার। এটার কাজ কি? লেখালেখি করা, এটার কাস্টমার কারা? বাংলাদেশের 18 কোটি মানুষ, বাংলাদেশের 10 কোটি মানুষ, তাহলে 8 কোটি অন্তত কমপক্ষে, ওটা কমপক্ষে 4 কোটি। আচ্ছা, এটার কাস্টমার কারা? টিচার্স এন্ড শুধু স্টুডেন্টস। টিচারের কর্পোরেট সেক্টরেও লাগে স্যার। লাগে এবার সিকোয়েন্সে আসে। এটার ফার্স্ট কাস্টমার কারা? টিচার্স এডুকেশনাল ইনস্টিটিউট। এডুকেশনাল ইনস্টিটিউট। হ্যাঁ, প্রতিষ্ঠান, ব্যক্তি না তো। আজকে আমি এখানে আছি, আমি যদি না থাকি, আমি যদি টিচিং এ না থাকি, তাহলে আমি এর কাস্টমার। আমি কি মার্কার বাসায় নিয়ে যাব আর আমার মেয়ের মার্কার দিয়ে হাতে লাগা শিখাবো? না তো। তাহলে কাস্টমার কে? এবং এই মার্কারটা কি আমি কিনছি? না, না তো, প্রতিষ্ঠান কিনছে। তো এটার ফার্স্ট যেটা বলতেছে একাডেমিক ইনস্টিটিউশন। আচ্ছা, একাডেমিক ইনস্টিটিউশন বলতে কি বোঝায়? স্কুল সকল ধরনের শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে তো টার্গেট আছে, এখানে তো টার্গেট করতে হবে। কোনটার কথা বলতেছো? প্রাইমারি স্কুল? না, চকলেট চল। কেন প্রাইমারি স্কুল না? কেন এখন সবাই মার্কার ইউজ করে স্যার?
প্রাইমারি স্কুল কি গ্লাস বোর্ড বা হোয়াইট বোর্ড ইউজ করতেছে এখন? সারা বাংলাদেশে কয় প্রাইমারি স্কুল আছে যে গ্লাস বোর্ড বা হোয়াইট বোর্ড ইউজ করতেছে? নাই সরকারি প্রাইভেট স্কুল না। তার মানে এই যে তুমি টাচ করে একাডেমিক ইনস্টিটিউশন বইলা সব লেভেল বইলে দিলা, তার মানে তুমি এখন মার্কেটিং এর ময়ের মধ্যে ঢুকো নাই। আসো তাহলে স্কুল, স্কুল মানে সব স্কুল না। কোন স্কুল? হাই স্কুল হাই স্কুল, কলেজ আর স্কুলের মধ্যে অন্য কিছু নাই। কোচিং সেন্টার ইভেন প্রাইমারি লেভেলের স্কুল সেটা বাংলা মিডিয়াম হলে বাদ, কিন্তু যদি ইংলিশ মিডিয়াম হয় তাহলে 100% আছে। ইংলিশ মিডিয়াম স্কুল 100% পুরোটা, বাংলা মিডিয়াম হাই স্কুলও নাও থাকতে পারে। আচ্ছা, এরপর আসো কলেজ লেভেল, জি স্যার। প্রাইভেট কলেজ ইয়েস। ইউনিভার্সিটি লেভেল, ইয়েস। ইয়েস। আচ্ছা, এখন আসো প্রতিষ্ঠানের কথা বললাম, এবং প্রতিষ্ঠানের মধ্যে সেগমেন্টেশন করতেছি, এবং সেই সেগমেন্টেশন করে এবার আমি ইয়া করতেছি যে তাহলে এই কাস্টমার কার? এই কাস্টমার হচ্ছে ওই যে ওই প্রতিষ্ঠানে সংযুক্ত যারা আছে, মানে শিক্ষা প্রতিষ্ঠানগুলো তার। তাহলে আমার এই মার্কারটা এখন আমি ডিস্ট্রিবিউট করব, আমার যে ডিস্ট্রিবিউশন চ্যানেল থাকবে, এই মার্কারটা অ্যাভেলেবল কোথায় করতে হবে? এই প্রতিষ্ঠানগুলো যেখানে আছে সেইটার আশেপাশে যে লাইব্রেরি আছে সেই লাইব্রেরিতে যাতে আমার এই জিনিসটা পাওয়া যায়। কারণ আমার এই সারা কোম্পানি এই যে দেখো, আগে আগে আমরা সব রেড লিফের ইউজ করতাম। আগে আগে ছিল নাম ছিল রেড লিফ, এখন এই কোম্পানি এখন এটা GXIN ইয়া। আচ্ছা, এই যে স্যার এই একটু আগে তো বললেন যে কি অফার করতেছে আমাদের প্রোডাক্টটা। সো আগে কিন্তু আমার মানে ইয়ার ব্যাপার থাকতো, আমি মার্কেট চিনতে একটাই চিনতাম, সব জায়গায় একটা একরকমই মার্কেট পাওয়া যেত, রেড লিফ। এখন কিন্তু সেটা নেই। এবং এই যে আমার হাতে এটা আসছে, এটা কি আমি আমার পছন্দে আছি? না তো, কোম্পানি পছন্দে আছে। সো তার মানে নিশ্চয়ই কোনো মার্কেটিং এজেন্ট ডিস্ট্রিবিউটর এসে আমাদের সাথে যোগাযোগ করছে যে আমাদের থেকে নেন বা এই ধরনের নেন, অথবা ও মার্কেটে গিয়ে দেখছে যে কম্পারেটিভ লো প্রাইসের মধ্যে কোনটা পাওয়া যাচ্ছে, ভালো চলতেছে। আচ্ছা, এই স্কলাস্টিকের পাশে যে লাইব্রেরিটা আছে সেই লাইব্রেরিতে মার্কার খুঁজতে গিয়ে অথবা স্কলাস্টিকের মার্কার পাইতে গিয়ে, এখন ওই স্কলাস্টিকের জন্য মার্কার কিনতে গিয়ে আমি যদি ওইখানে গিয়ে শুধু এই মার্কার পাই আর কোনো মার্কার না পাই, তাহলে আমার হাতে আর কোনো অপশন আছে? না। দ্যাটস ইট। সহজ, কাজ সহজ। তার মানে আমাকে তো বুঝতে হবে যে আমার টার্গেট কাস্টমার কারা। এখন এ যদি মার্কার প্রোডাকশন দেওয়ার সময় 4 কোটি টার্গেট কাস্টমার চিন্তা করে মার্কার প্রোডাকশন করে, এই কি মার্কেটিং করছে? না। এই মার্কেট সাইজ সম্পর্কে কোনো ধারণা আছে? নো, নট এট অল। তোমাকে যেই এলাকার জন্য ইয়ে করতেছো পুরো এলাকার ক্লিয়ার মার্কেট সাইজ সম্বন্ধে ধারণা থাকতে হবে। ঢাকার যদি বনানীর জন্য হয়, বনানীতে এই মার্কেটের চাহিদা কতটুকু আছে, তাহলে দোকানে আমার কতটুকু দেখা লাগবে, কতটুকু আমি সেলের জন্য ইয়ে করবো, কতটুকু প্রডিউস করবো। কারণ তুমি মার্কেট বানায় ফেলা রাখলে এটা তো আজীবন থাকার জিনিস, এটা তো নষ্ট হয়ে যাবে। এবার আরেকটু ইয়ার মধ্যে আসো। কিসের মধ্যে আসবো? এখনকার দিনে সবচেয়ে হাই ডিমান্ডিং জিনিস। কয়দিন আগে তো এটা নিয়ে মারামারি শুরু হয়ে গেছিল। আল্লাহ শিলাবৃষ্টি দিয়ে একটু বাঁচাইছে আর কি তোমাদেরকে। তুমি কেন প্রশ্নগুলো আমার ক্লাসের পরে রাখবে, তোমার যখনই যেই কেন প্রশ্ন মাথায় আসবে তখন সেটা লিখে রাখবে। তোমার সামনে কাগজ কলম কোথায়? ক্লাস শেষে বের করার জন্য। আর তুমি যে একটা কাগজ এবং কলম ডিসপ্লেতে সাজিয়ে বসে আছো, কি লিখেছো এই বইটা? কিছুই না। ওই কেন মাথায় আসলে স্যার লিখবো স্যার। তুমি ছাদে কাকে খোঁজো? কাউকে না স্যার। স্যারের প্রশ্ন শুনলে ছাদের দিকে নজর যায়। তোমাদের পড়ালেখার দশা আসলে এই কারণেই এই দশা। তোমাদের যাবতীয় দুর্দশার কারণ তো ফয়সাল স্যার না। তোমরা মনে করো যে আমাদের যাবতীয় দুর্দশার কারণ ফয়সাল স্যার। ফয়সাল স্যারের শনির দশা না কাটা পর্যন্ত আমাদের জীবনে কখনো সুপ্রভাত হবে না, অলওয়েজ কুপ্রভাত। কিন্তু নমুনা তো দেখি না আপনাদের শনির দশা কাটার, কারণ ওই ব্যাপারে আপনাদের কোনো উদ্যোগ নেই।
কাগজ কলম খুলে বসে থাকেন বডি ল্যাঙ্গুয়েজ পর্যন্তই, বডি মুভমেন্ট অনলি, কোনো হ্যান্ড মুভমেন্টও নাই, কোনো রাইটিংও নাই, কিছুই নেই। যেটা বলতেছিলাম এসি, স্যার আমি যদি ডাইরেক্ট এই এসিটার কথাই বলি, ক্যারিয়ার এসি, এর টার্গেট কাস্টমার কারা? Who are the target customers? এসে নিয়ে স্যার আইডিয়া আইডিয়া এখনই করতে হবে, মার্কেটিং কোর্স, আইডিয়া না করে যাওয়া যায়। স্যার এটার প্রাইস কত? তুমি বলো, ইউ মাস্ট হ্যাভ আইডিয়া, তোমার আইডিয়া থাকতে হবে তো একটু। এদের কারা টার্গেট কাস্টমার হচ্ছে স্যার উচ্চবিত্ত এবং উচ্চ মধ্যবিত্ত। যে এক ধরনের এসি হয় তোমার 30 থেকে শুরু রেঞ্জ, 30 টু 40 কে, যদি 1.5 টন হয় 40 টু 50, ইনভার্টার হইলে প্রত্যেকটার সাথে ধরো 10 করে অ্যাড হবে, এই 2 টন হইলে 50, ইনভার্টার হইলে প্রত্যেকটার সাথে 10 করে অ্যাড হবে মিনিমাম। এই এটা বললাম এই ব্র্যান্ডের জন্য, ব্র্যান্ড টু ব্র্যান্ড অবশ্যই ভ্যারি করবে, জেনারেলের জন্য বেশি হবে, শার্পের জন্য বেশি হবে, গ্রের জন্য বেশি, মানে ওইটার চেয়ে একটু কম হবে, ওয়ালটন হলে ওইটার চেয়ে আরো কম হবে। নাও ইউ who are the target customers? আগে এসি টার্গেট কাস্টমার ঠিক করো, তারপরে তুমি এই ব্র্যান্ডের জন্য ঠিক করো। এসি কাস্টমার কারা? স্যার যাদের স্যালারি রেঞ্জ 50-60 হাজারের উপর, 50 আপ তারা আগে নিজেদের দিয়ে ইয়া করো না, এখানে যে কয়জন আছে তাদের প্রত্যেকের বাসায় এসি আছে কয়জন? বাসায় এসি আছে কয়জন? এবার আর একটু প্র্যাকটিক্যালি মিলাবো যে এসি বাড়িওয়ালা স্যার কম্পালসারি দেয় প্রত্যেক বাড়িওয়ালা, মানে ঢাকা শহরে যেগুলো হ্যাঁ তাদের রুম নিতে এসে কর্মচারীর রুমে, হ্যাঁ কিন্তু ভাড়াটিয়ার গুলো নেই। ও আচ্ছা, মানে স্যার কেয়ারটেকার যে রুমে থাকে এসি। মানে তুমি বাড়িওয়ালা কেয়ারটেকার হইতে পারলো না, এই দুঃখের কথা বলতেছো? জি স্যার। তুমি কি কেয়ারটেকার হইতে চাও? না স্যার। আচ্ছা না স্যার, ওই যদি যে বিয়ে দিয়ে দিবেন, বাড়িওয়ালার মেয়ে দেখে দিয়ে দিবেন। aim for big। ম্যাডাম কিরিং দেখছো না? ম্যাডাম লাভসি আলাদা, ডিপার্টমেন্ট থেকে গিফট পাই না কিন্তু বিরতিতে। এইসব খবর তো তুমি রাখো না, জানো না, দেখো না, তুমি যে কি দেখো আর কি বুঝো আল্লাহই ভালো জানে। এই শুনো, বলো এসি, এসির কথা বলো। হ্যাঁ বলো, এসি টার্গেট কাস্টমার কারা? স্যার অনেকেই আছে যারা 50,000 টাকা স্যালারি পায়, ওরা কিস্তিতে এসি নিয়ে নেয়। কাজ করে 50 এ চলে গেল কেন? স্যার 50 থেকে সম্ভবত নিয়ে নেয় মানে স্যার, ওই হয়ে যায়। ডিমান্ডের কথা আসলে হ্যাঁ। ডিমান্ডও আছে আবার অ্যাফোর্ডও করতে পারে। হ্যাঁ, এরকম। কিস্তিতে হলে অ্যাফোর্ড করতে পারে। আচ্ছা তোমাদের কাছে মানে সরি তোমাদের কনসেপ্টের অবস্থা এত বাজে কেন? স্যার মানে মানে বাংলাদেশের সব বড় লোক চাকরিজীবী, না স্যার, হ্যাঁ ব্যবসায়ী সেই যে আছে। 50,000 টাকা বেতনের কথা বলতেছো, স্যার আমাদের মাথায় ওই চাকরি বরং ঘুরে স্যার। যারা বেতন, যাদের বেতন নাই তারাই তো দেশের সবচেয়ে বড় বড় লোক, যাদের জি কোনো স্যার। বেতন নেই। যারা বেতন তারা তো পেয়ে স্যার বড় লোক স্যার, ইনকামের কথা বলতেছে, যাদের 50,000 টাকা উচ্চ ইনকাম। মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত রয়েছে। এবার আসো, হ্যাঁ কথার মধ্যে তো ফাঁক আছে, Income, জি স্যার। কথার মধ্যে প্রচুর ভুল, এই কারণে মার্ক দেওয়া যায় না। কারণ যখনই তুমি বলতেছো যারা বেতন পায় 50,000, তখনই তুমি চাকরিজীবীদের কথা বলতেছো। ওরা তো চাকরিজীবী না, ওরা Income. উদ্যোক্তা, ওরা ব্যবসায়ী। আচ্ছা ইভেন একজন চাকরিজীবী 30,000 টাকা বেতন হয়েও তার ঘরে এসে থাকতে পারে না? জি স্যার থাকে। পারে। কি হয়ে পারে? অবশ্যই তার আদার্স সোর্স অফ হ্যাঁ। ইনকাম আছে। জি স্যার। মানে ব্যাপারটা এরকম যে ঢাকা শহরে শুধু 30,000 টাকা দিয়ে ওই বাসা ভাড়া দিয়ে যদি তার থাকতে হয়, তাহলে কখনোই তার বাসায় এসে পালা সম্ভব না। জি স্যার। কিন্তু তার যদি আদার্স সোর্স অফ ইনকাম থাকে, অবশ্যই থাকে। তার যদি আদার্স সোর্স অফ ইনকাম নাও থাকে, তারপরেও কিভাবে পসিবল? অবশ্যই পসিবল। মেন্টালিটি থাকলে আছে। আরে ও কি একা ইনকাম করে নাকি? না স্যার। ও তো হাজবেন্ড ওয়াইফ দুজন সহ ইনকাম করে। আরো কোনদিন দেখা যাবে যে ওর বাপ মাও একজন চাকরি করে, মানে ফ্যামিলিতে আছে 4 জন, ইনকাম করেও 4 জন। ওর ঘরে তো 4টা এসি থাকা উচিত।
কিন্তু সেই হিসেবে ওর ঘরে এসি আছে একটা। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন এই যে ব্যাপারটা সেটা হচ্ছে যে তার মানে যে অ্যাফোর্ড করতে পারছে, যে ডিমান্ডের যে ব্যাপারটা, যে অ্যাফোর্ড করতে পারতেছে এবং কতটুকু অ্যাফোর্ড করতে পারতেছে, হ্যাঁ দ্যাট ইজ ওকে। যে একটা মানুষের যদি সব মিলে ইনকাম 50 প্লাস না হয় তাহলে ঢাকা শহরে ভাড়া থেকে কারো পক্ষে পসিবল না। হ্যাঁ যদি নিজের বাসা হয় তাহলে সেটা মোটামুটি কারো যদি 25 প্লাসও হয় নিজের বাসা হলে সেটা অবশ্যই এসি অ্যাফোর্ড করতে পারবে ইন জেনারেল টার্গেট কাস্টমার। আচ্ছা এবার আসে মানে কাস্টমার রেঞ্জটা সিলেক্ট করবে কিভাবে, কাস্টমার বুঝবে কিভাবে? এই যে 50 প্লাস ধরতেছো যে বাড়িওয়ালা না, ভাড়া থাকে কিন্তু 50 প্লাস ইনকাম, অথবা বাড়িওয়ালা 25 প্লাস ইনকাম, এরা কারা, কোন শ্রেণী? এই কাস্টমারগুলো কারা? স্যার কোশ্চেনটা আবার শুনতে চাইছি। আমরা ফার্স্ট কাজ করতেছি মার্কেট সেগমেন্ট নিয়ে, মার্কেটের সেগমেন্টেশনটা বোঝার চেষ্টা করতেছি যে এসির কাস্টমার কারা। তারপরে ওই সেগমেন্টেশনে যে যে সেগমেন্ট পাবো সেই সেগমেন্টে আমি কোন সেগমেন্টকে ক্যাচ করব, কোন শ্রেণীকে আমি ক্যাচ করব সেটা বোঝার চেষ্টা করতেছি। দেখো মানে সেগমেন্টেশনটা বোঝার জন্য জাস্ট একটা एग्जांपल দিচ্ছি। এই ইউনিভার্সিটি শিক্ষক হওয়ার যোগ্য কারা? যাদের রিকোয়ারমেন্ট হবে স্পেসিফিকেশন আছে, যারা অলরেডি ব্যাচেলার্স কমপ্লিট করছে এবং এক্সপেরিয়েন্স আছে, মাস্টার্স কমপ্লিট পৃথিবীর যে করছে। কোনো সাবজেক্টে যারা ব্যাচেলর না না অবশ্যই টেক্সটাইল রিলেটেড, টেক্সটাইল রিলেটেড। শুধু টেক্সটাইল? হ্যাঁ টেক্সটাইল না, নন টেক্সটাইল হবে স্যার, কারণ আমাদের নন ডিপার্টমেন্ট আছে না। বলেন টেক্সটাইল, এক্সএসসি, বিজনেস, ঠিক আছে। এবার আসুন ধরো তিনটার জন্য বললাম, মনে করো একটা ইউনিভার্সিটিতে তিনটা ডিপার্টমেন্ট আছে, তাহলে ওই ইউনিভার্সিটি টিচার হওয়ার যোগ্য কি? এই সিএসসি ট্রিপল ই টেক্সটাইল থেকে যারা গ্র্যাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশন করে আসছে, এটা হচ্ছে তোমার মার্কেট সেগমেন্টেশন। এবার আমি যখন টেক্সটাইলে নিয়োগ দিব তখন এই সেগমেন্টেশনের মধ্যে কাকে ডাক দেব? টেক্সটাইল। এবং সেই সেগমেন্টেশনের মধ্যে আমি আমার ইউনিভার্সিটিতে রিক্রুটমেন্টের জন্য কাকে টার্গেট করব? তোমরা তোমাদের টিচার হিসেবে নেওয়ার সময় আমরা কাদেরকে টার্গেট করব? যারা বেটার রিকোয়ারমেন্টস ফুলফিল স্পেসিফিকেশন এই সব ভাবি যাবে বাংলা কথা দিয়ে পারবো না, স্পেসিফিকেশনে আসো। মার্কেট সেগমেন্টেশনে আমরা স্পেসিফিকেশন করে দিয়েছি, তোমরা টার্গেট মার্কেট তো আরো স্পেসিফিক ন্যারো ডাউন হবে। সব ধাপ মানে ইয়ে করতে পারবে, যেমন রিটেন এক্সাম, তারপর হচ্ছে ভাইভা, সব স্টেপ আর কি পার হইলো, কিন্তু মানে ওরে তো আমি নিয়োগ রিক্রুটমেন্টে দিব না, ও ফার্স্ট হইছে, যার রেকমেন্ডেশন আছে স্যার ও ফার্স্ট হইছে, ও রিটেনে ফার্স্ট হইছে, ভাইভা ফার্স্ট হইছে, ইয়াতে ফার্স্ট হইছে, কিন্তু ওরে আমি নিব না। ওয়াই? কারণ স্যার ড্রেস কোড ঠিক ছিল না। ভাইভা ফার্স্ট হবে তো বেস কোড তো সব মিলাই। হ্যাঁ তাহলে ভাইভা কেন ফার্স্ট হইলো? ভাইভাও ফার্স্ট হইছে স্যার। জাকারিয়া তো ভাইভাতেই হবে, ও ভাইভাতে ঢুকতেই পারবে না, কারণ এখন বুঝেই নেই ভাইভার মার্কস কি দিয়ে হবে। না স্যার ভাইভা শুটিং। আচ্ছা তারপর হ্যালো কেন নিবেন না স্যার? ভাইভার ফার্স্ট হওয়ার পরে কেন ওর সাথে কেন ব্যক্তিগত শত্রুতা আছে? না স্যার। তাহলে ওই স্যার রেফারেন্স। আজকে সকাল থেকে ইন্টারভিউ নিছি। জি স্যার, সারাদিন নিচ্ছিলেন আপনার নাম। রেফারেন্স রেফারেন্স এই কারণে নিব না, রেফারেন্স লাগবে স্যার, রেফারেন্স নাই দেখে দেবেন। তার মানে যাদেরকে নিব শুধু রেফারেন্স থাকলেই নিব। রেফারেন্সের পাশাপাশি কোয়ালিটিও লাগবে। তাহলে ও ফার্স্ট হয়েছে, ওটা নিব না কেন? এক্সপেরিয়েন্স নাই। যার এক্সপিরিয়েন্স আছে। আল্লাহ স্যার কি হলো স্যার বুঝাই এটা কি বলতেছেন স্যার, হতাশ করে দিতেছেন জীবনে। না এক্সপেরিয়েন্স আছে স্যার, সবগুলাই পাস করছি, তাও নেবেন না। আমি কিছু করার আগে তুমি এমনিতেই জীবনে হতাশ, আমি নতুন করে তোমার হতাশ কি করব? এটাই তো স্যার। আচ্ছা হ্যাঁ বলো। আর কি আছে স্যার? সে আমার ডিপার্টমেন্টের না। আরে আমার ডিপার্টমেন্টের না হলে ফার্স্ট হইতে হবে। ওরে আমি তাহলে পরীক্ষা দেওয়া রাখছি কেন? এটাই তো স্যার, তাহলে আর কি আছে বাকি? দাও ভাবতে দাও, সাবজেক্ট তো বলতে দাও। তার রেজাল্ট ভালো না, ফার্স্ট হইছে। ফার্স্ট হইছে, হইতেই পারে। না হলে সিভি ওর সিভি দেখে রাখলেই তো। স্যার তার টিচিং স্কিল ভালো না স্যার। নেওয়ার আগে বুঝবো কেন টিচিং স্কিল ভালো না? তো নিবেন না কেন? নেবেন না কেন স্যার? যতজনের পরীক্ষা নেব সবারই নিতে হবে না সবাইকে নেবেন না অবশ্যই, যাদের কমিউনিকেশন স্যার যে স্কিল ভালো বাইরে তাদেরকে ফার্স্ট নেবেন। হইছে স্যার, যে রিটেনে কোয়ালিটি স্যার, তার কোয়ালিটি কোয়ালিটি না থাকলে ফার্স্ট হইছে। স্যার তোমরা নিজেদের ইয়াতে বারবার আসতে কিছু না। কমিউনিকেশন স্কিল থাকা লাগবে স্যার।
নালে ভাই ফার্স্ট ভাই ফার্স্ট স্যার বাইরে তো উত্তর দিছে স্যার একটার পর একটা উত্তর দিতে কোশ্চেন করছে তোমরা বারবার নিজেদের চক্রে নিজেরা আটকে দিছো কেন? স্যার এই যে একটু কি জানি স্যার এরপর আর জানি না স্যার বারমিউডা ট্রায়াঙ্গেল পাইছো নাকি ঘুরে ঘুরে ওই একই জায়গায়? আটকে গেছি স্যার বের করে দেন স্যার এখন আমাদের বাইরে যা বাইরে যা বেতন বেশি। লোকটা আমার বেতন বেশি চাইছে স্যার তুই বাইরে এই যা। ভালো বেতন বেশি চাইছে আর সে মনে হয় বেতন বেশি চাইছে। পয়েন্ট সে মনে হয় স্যার নিজস্ব রিকোয়ারমেন্ট ও আমাদের যে সাথে যায় না, মানে বেশি ভালো হলেই যে আমার পছন্দ হয়ে যাবে, সব কোম্পানি তো বেশি ভালো ছেলে নেয় না এবং বেশি ভালো ছেলে চায় না। কারণ বেশি ভালো যে ছেলে ও তো সবকিছু বেশি বেশি চায়, ও তো আসলে দেশে থাকারই যোগ্য না, ও তো কানাডা পাচার হবে, ওরা তো কানাডা অস্ট্রেলিয়া ইউকে ইউএসএ পাঠাই দিতে হবে, ওরা তো দেশের বেশি দিন ডাকাই যাবে না, তো দেশি ওরা ধরে রাখতে পারবে না আর আমার কোম্পানি ধরে রাখবে কিভাবে? কত বুঝো না বুঝো না। So, আমার কি দেখতে হবে যে হ্যাঁ একটা ছেলের মিনিমাম রিকোয়ারমেন্ট সে সবকিছু ফিল আপ করার পাশাপাশি যার চাহিদা কম, যার টিচিং এর প্রতি প্যাশন আছে, কমিটমেন্ট আছে, যে টিচিং এ থাকবে, শুধু টিচিং এ থাকবে, ও নর্থ সাউথ হলে থাকবে, আসাম হলে থাকবে, কিন্তু এখানে থাকবে ওরে আমার নিয়ে লাভ কি? আমি যখনই বুঝতেছি যে না এইখানে থাকবে না, অন্য জায়গায় চলে যাবে, দরকার নেই তখন আমি ট্রায়াল এন্ড এরর করতে থাকবো। সো লটস অফ ইস্যুস আর দেয়ার। আমাকে তো টার্গেট কাস্টমার চিনতে হবে, তুমি এমন কাস্টমারের কাছেই প্রোডাক্ট নিয়ে যাইতে হবে যেই কাস্টমার তোমাকে না করতে পারবে না, তোমার প্রোডাক্টটা কিনবে, তোমার প্রোডাক্টটা বানিয়ে বাসায় যাবে। তুমি যদি কাস্টমার না চিনে হাজার হাজার কাস্টমারের পিছে পিছে ঘুরো, লাভ নেই। শুভকে ওই কাস্টমারের কাছেই যাইতে হবে যে ভিডিও এডিটিং এর মর্যাদা বোঝে, জি স্যার যার কাছে এটার কোনো বেল নাই, তার কাছে শুভর কোনো বেল নেই। চাকরি নেই আর শুভ যদি বেলহীন অবস্থায় গিয়ে তার কাছে দাবি করে, ডিমান্ড করে, তাহলে আর কত সহজে বুঝাবো তোমাকে? এসি প্রবলেম তো সলভ হলো না। সেটাই তো স্যার বেসিক থেকে স্যার আমরা টিচার নিয়ম দিয়ে বুঝি মার্কেট সেগমেন্টেশনটা অন্য অ্যাঙ্গেল থেকে বুঝাই, এটা ম্যাক্রো অ্যাঙ্গেল থেকে বুঝাই। ম্যাক্রো বুঝো তো? ম্যাক্রো হচ্ছে ব্রডার অ্যাঙ্গেল, মাইক্রো হচ্ছে স্মল অ্যাঙ্গেল। মাইক্রো ফ্যামিলি ইস্যু মানে বলা হয় যে আমার ফ্যামিলির ইস্যু বা অল্প কিছু ফ্যামিলির ইস্যু, নিজের ফ্যামিলির ইস্যু। ম্যাক্রো ফ্যামিলি ইস্যু মানে হচ্ছে যে তালাক ইস্যু, সারা বাংলাদেশের সব ফ্যামিলির কমন ইস্যু, সব ঘরে ঘরে তালাক, কাহানি ঘর ঘর কি, এটা হচ্ছে ম্যাক্রো ইস্যু। আর কাহানি মেরে ঘর কি, এটা হচ্ছে মাইক্রো ইস্যু। মনে থাকবে? আচ্ছা ওই মনে থাকবে কি বলছি? কাহানি মেরে ঘর কি, এটা কি মাইক্রো না ম্যাক্রো? कहानी मेरी घर की, मेरी माँ की कहानी, এটা কি মাইক্রো ইস্যু না ম্যাক্রো ইস্যু? এটা মাইক্রো বলো দেখি না ম্যাম কেমনে ছোট একটা ইস্যু তুমি তো ক্লাসে ছিল না, তোমার জন্য বলার কথাও না, বলতে চাওয়াও তোমার জন্য বুদ্ধিমতির কাজ না, কিন্তু যে ক্লাসে ছিল সেই তো বলতে পারতেছ না। 1 মিনিটও হয়নি বলেছি। কনফিউজ করে দিয়েছে এবার বুঝছো তুমি ক্লাসে যে থাকো তুমি আসলে কি থাকো? তুমি বল। কাহানি ঘর ঘর এটা হচ্ছে মেরি ঘর কে হচ্ছে মাইক্রো, হ্যাঁ আর পুরা সারা দেশের কাহিনী এটা হচ্ছে ম্যাক্রো। ম্যাক্রো এটাই তো বলছি। বুঝাতে পারবো না এদেরকে? তো বলছে যে কাহানি ঘর নাম ঠিক আছে। তাহলে বিষয়টা যেটা সেটা হচ্ছে যে মাইক্রো মাইক্রো ছোট। ম্যাক্রো পার্সপেক্টিভ থেকে যদি চিন্তা করি ব্রড অ্যাঙ্গেল যে এসি কাস্টমার কার, এসি কাস্টমার নেদারল্যান্ডস, না স্যার নেদারল্যান্ডে বরফ পড়ে না রে? ইয়েস, তাহলে নেদারল্যান্ড এসি কাস্টমার, না স্যার ওখানে হিটার কাস্টমার। বেলজিয়াম এসি কাস্টমার,
ফ্রান্স এসে কাস্টমার, দুবাই স্যার। হ্যাঁ তার মানে শেনজেন কান্ট্রিগুলো এসে কাস্টমার, ইউরোপিয়ান কান্ট্রিগুলো এসে কাস্টমার। আর হিটার, রুম হিটার, এটার কাস্টমার হচ্ছে মিডল ইস্ট, না স্যার। দুবাই, আরব আমিরাত, কুয়েত, সৌদি আরব, জি স্যার, জি স্যার। আফগানিস্তান, এরা বর্তমানে স্যার কাস্টমার বুঝতেছো? এইটা হচ্ছে সেগমেন্টেশন, মার্কেট সেগমেন্টেশন। তোমারে তো বুঝতে হবে যে এসি তুমি কোন মার্কেটে দিবা। তুমি যদি এখন এসি নিয়ে নেদারল্যান্ডের মার্কেটে বসে থাকো আর রুম হিটার নিয়ে সৌদি আরবের মার্কেটে বসে থাকো, লাভ হবে না। ইভেন বাংলাদেশে এখনো রুম হিটারের মতো অবস্থা তৈরি হয়েছে? না। মানে বাংলাদেশে এখনো রুম হিটার কেউ কেনা বেচা শুরু করছে? না। কেন কেনা বেচা শুরু করে নাই? পৃথিবীতে কি রুম হিটারের অস্তিত্ব নাই? আছে। রুম হিটারের কোম্পানির অভাব পৃথিবীতে? সব ইউরোপিয়ান দেশে প্রত্যেক ঘরে ঘরে বাধ্যতামূলক। তারপরে বাংলাদেশে কেন নাই? কারণ বাংলাদেশের weather নাই। ওয়েদার এখন সেই পর্যায়ে যায়নি, আমাদের demand যাইতেছে নাই। এখন, কিন্তু এখনো যায় আসা হয়নি। তাহলে তোমার তো সেগমেন্টেশন বুঝতে হবে যে আমি এইটা নিয়ে কোন মহাদেশের, কোন দেশের, কোন জোনে যাব। ইভেন এক রাশিয়া, রাশিয়া তো একটা দেশের নাম, কিন্তু এই রাশিয়ার এক দেশের মধ্যে কতগুলো ওয়েদার আছে? ওর এক দেশের মধ্যে পৃথিবীর সব ওয়েদার আছে, সব ধরনের বৈচিত্র্য আছে, সব ক্যাটাগরিতে ইয়ে আছে, জি স্যার। জোন আছে। চরম গরম আছে, চরম ঠান্ডাও আছে। জি স্যার। তাহলে তুমি কোন জোনে ব্যবসা করতে যাচ্ছ সেই জোন চিনতে হবে না? তোমার মার্কেট সেগমেন্টেশন করতে পারতে হবে না? তুমি যখন জোন ঠিক করলা যে হ্যাঁ এই মহাদেশের, এই দেশের, এই জোন, তারপরে কি ওইখানে গিয়ে ঠিক করবা যে এবার আমার কাস্টমার কারা, এবার আমার কাস্টমার কারা, পটিশনাল কাস্টমার কারা। আমার কাস্টমার কি ইউনিভার্সিটি স্টুডেন্টরা, স্কুলের স্টুডেন্টরা, কলেজের স্টুডেন্টরা? আমার কাস্টমার কি টিচাররা, না ব্যবসায়ীরা, না কর্পোরেটরা? আমার কাস্টমার কি প্রাইভেট জব যারা করে, পাবলিক জব কারা করে তারা? আমার কাস্টমার কি পুরুষরা, নারীরা? আমার কাস্টমার কি 30 বছরের নিচে যারা, 30 থেকে 60 বছর যারা তারা, নাকি 40 থেকে 50 যারা তারা? আমার কাস্টমার কি ছেলেরা, বুড়োরা, মেয়েরা? কোন শ্রেণীর, কোন পড়ালেখার, কোন ব্যাকগ্রাউন্ডের, কোন প্রফেশনাল ইয়ার, কারা আমার কাস্টমার? এইভাবে যখন তুমি ন্যারো ডাউন করতে থাকবে আস্তে আস্তে, দেন ইট বিকামস মার্কেটিং। এইটা হচ্ছে টার্গেট মার্কেটিং, যে তুমি ন্যারো ডাউন করে করে স্পেসিফিক করতেছো যে হ্যাঁ পুরুষরা হইলে এত থেকে এত বয়সের, এই এই কোয়ালিফিকেশনের বা এই একাডেমিক যোগ্যতার বা এই ইনকাম স্যালারির, এই ইনকাম রেঞ্জের, এরা হচ্ছে আমার কাস্টমার। মহিলারা হইলে এই এরা হচ্ছে আমার কাস্টমার। এই আরো সহজে বুঝো। একটা মানে তুমি একটা বেবি শপ দিছো, সেই বেবি শপের কাস্টমার কারা? বেবিরা? না। কাস্টমার কারা? মায়েরা। এগুলো তো বুঝতে হবে। শপের নাম বেবি শপ, কিন্তু কাস্টমার তো মায়ের। ডিমার্কেটিং কি জিনিস? মার্কেট না যেটাই সেটাই ডিমার্কেট। মার্কেটিং স্যার রিডিউস করে কমায় মার্কেট কমায় দিয়ে একটা জিনিসকে মার্কেট থেকে আউট করে দাও। মানে কেন মার্কেট কমায় দিব? কেন মার্কেটিং কমায় দিলে? কারণ আমি জানতেছি যে এই জিনিসটা হবে না, এই জিনিসটা চলবে না। এখন এটার পিছনে মার্কেটিং করে কি আমি আর টাকা নষ্ট করবো? মার্কেটিং মানে তো টাকা নষ্ট। মার্কেটিং কি জিনিস? মার্কেটিং মানে তো মানে এভরিথিং। মানে তুমি ফেসবুকে একটা পোস্ট বুস্ট করতেও তো টাকা খরচ হয়। জি স্যার। ইভেন ফেসবুকে একটা পোস্ট দিতেও টাকা খরচ হয়। বুস্ট বাদ দাও, পোস্ট দিতেও টাকা খরচ হয়। কারণ আমার কোম্পানির যে পোস্ট, সেই পোস্টটা আমি দেই না, সেটা আমার ডিজাইনার দেয়, আমার কন্টেন্ট রাইটার দেওয়া আছে। ও কি মাগনা কাজ করে নাকি? তাহলে খরচ আছে না? এই বয়সে এখন এগুলো না বুঝলে হবে? বয়স কি পরিমাণ হয়েছে তা তো ভুলে যাওয়ার চেষ্টা করো মাঝে মাঝে, কিন্তু আমি তো বুঝতে পারি না। তোমাদের খাতা দেখলে তখন মনে হয় যে ডাইরেক্ট এদেরকে কেন ক্লাস 7 থেকে ডাইরেক্ট এখানে পাঠাই দিল, মাঝখানে কি হয়েছিল? ভ্যালু প্রপোজিশন। ওই যে ভ্যালু প্রপোজিশন ঘটনাটা এখানেই ঘটছে। কি হয়েছে ভ্যালু প্রপোজিশনে? ঠিক এইমাত্র যেই কথাটা বললাম সেই কথাটার সাথে আমার আগের কথাটা মিলাই দিবা, যে এই ভ্যালু প্রপোজিশন এখানে যা বলা হয়েছে সেটার সাথে তোমাদেরকে মিলায় এখন আমাকে বোঝায় ক্লাস শেষ হবে। বলো এখানে ভ্যালু প্রপোজিশনে কি বলা হলো সেটার সাথে তোমাদের কি মিল পাওয়া গেছে? ভ্যালু প্রপোজিশন হইল কি স্যার, যে যেটা কোম্পানি আর কি বলে যে আমরা এটা 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 এইসব এইসব বেনিফিটস দিচ্ছি আমাদের প্রোডাক্টের সাথে।
এটাই লিখে instead of benefits or values a company promises delivered to customers to satisfy their needs. ঠিক আছে কারো কিছু বলার আছে? আর কারো কিছু? একটু আগে বলছি যে তোমাদের ক্ষেত্রে মানে তোমাদের খাতা দেখলে আমার যেটা মনে হয় সেটার সাথে এই কথা কি সম্পর্ক? ও স্যার আমরা প্রমিস করি যে আপনি এক্সাম্পল যা চাইছেন আগে এটা বুঝো, তারপরে আমার বুঝো। এখানে বলছে স্যার কাস্টমারের প্রয়োজন পূরণ করার জন্য কোম্পানি যে সকল বেনিফিট বা এই মানে বার্ষিক জিনিসপাতি এগুলো বলে যে আমরা দিচ্ছি, এটাই হচ্ছে স্যার ভ্যালু প্রপোজিশন। আচ্ছা, আর এবার আসো। আমরা পরীক্ষার আগে স্যার বলি স্যার আপনি যা চান আমরা তাই পরীক্ষার খাতায় লিখে আসবো, বা পরীক্ষার খাতায় আপনি আপনাকে যা স্যাটিসফাই চান করে ফেলবো আমাদের খাতা এরকম দিয়ে বলবো। কিন্তু স্যার ওটা দেখে তো আপনি নিজের কথা শুনে স্যার আপনার সেলফ মেডিটেশন করা লাগে। কেন হতাশ হলো? তাহলে এখানে ভ্যালু প্রপোজিশনের ব্যাপারটা কি হলো? সমস্যাটা কোথায় গেছে? কি কারণ স্যার আমরা প্রপারলি স্যার জিনিসটা বলি কিন্তু সাপ্লাই দিতে পারি না কেন দিতে পারো না? তোমাদের কাছে কি মেটেরিয়ালস এর অভাব? স্যার, ল্যাকিংস অফ নলেজ। কেন? এই যে স্যার তোমাদের জীবন ভর্তি এত নলেজ। না স্যার, পৃথিবীতে স্যার সবচেয়ে দামি জিনিস হচ্ছে স্যার নলেজ। আমরা স্যার গরিব স্যার। তুমি কোন দিক দিয়ে বলি? নলেজের দিক থেকে স্যার। কেন? এই যে স্যার অভাব। ইউনিভার্সিটিতে বইটা তোমারে একটু আগে আমরা বললা যে টেক্সটাইল ডিপার্টমেন্টের সব টিচাররা নাকি সেই রকম ফ্যান্টাস্টিক জি আন্তরিক স্যার। একদম জীবন তোমাদেরকে বিসর্জন দিয়ে তোমাদেরকে নলেজ দিয়ে যাচ্ছে, তারপরে তোমরা গরিব কেন? এর কারণ হচ্ছে স্যার আমরা নিলে knowledge হয়তো তো- সিগন্যাল স্যার ঠিক স্যার চার্জার কারণ কি? স্যার চার্জার ঠিক আছে স্যার, কিন্তু স্যার অ্যাডাপ্টারও ঠিক আছে স্যার, কিন্তু ঝামেলা হচ্ছে স্যার পোর্টে প্রবলেম আছে। আচ্ছা, তোমাদের যে কোর্টে প্রবলেম বাবা মা জানে? না স্যার। আমি জানি। স্যার স্যার এই জন্য তো স্যার আপনাদের কাছে পাঠিয়েছি স্যার। কোর্টে প্রবলেম এটা জানো তো? না স্যার। তুই যাবো তো। Oh God. স্যার ক্লাস কি আমাদের শেষ? আপনারা বললেই শেষ। তাহলে স্যার থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। স্যার অ্যাটেন্ডেন্সটা আপনারা তো উত্তর দিতে পারছেন না, স্যার অ্যাটেন্ডেন্স এই জন্যই শেষ